আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2021 সালে ঠিক এই সময়টাতেই আমিও তোমাদের মতোই এইচএসসি পরীক্ষার পরপরই অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার সময় কিছু ভুল করেছিলাম বা সঠিক গাইডলাইনের অভাবে বেশ কিছু ভুল পদক্ষেপ নিয়েছিলাম। তো আমি আমার দীর্ঘ 4 বছরের পড়ানোর অভিজ্ঞতার স্বার্থে এবং আমার নিজের ভর্তি পরীক্ষার যে অভিজ্ঞতা সেগুলোকে কাজে লাগিয়ে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ভার্সিটি ক বা ঢাবি ক ভর্তি প্রস্তুতির একদম A to Z। আশা করছি ভিডিওটি পুরোটা দেখবে। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ। বর্তমানে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্সে। এছাড়াও আমি ঢাবি, জাবি, রাবি সহ এবং গুচ্ছ, সিকে রুয়েট সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। তো আমার সেই ইউনিভার্সিটির চান্স পাওয়ার যে অভিজ্ঞতা এবং দীর্ঘ এই 4 বছরের যে পড়ানোর অভিজ্ঞতা, তো সেই আলোকেই আমি তোমাদের জন্য ভিডিওটি প্রস্তুত করেছি। 10টা পয়েন্ট নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেখো ভার্সিটি ক প্রস্তুতিতে যেমন আমাদের বিভিন্ন ধরনের স্কোপ আছে, সিট এখানে বেশি, এগুলো নিয়ে আমি গত ভিডিওগুলোতে আলোচনা করেছি, কিন্তু এখানে কম্পিটিশনটাও কিন্তু অনেক হিউজ। একটা কথা চিন্তা করো, যারা মেডিকেলে মাত্র সিট আছে ধরলাম অ্যারাউন্ড 4000, ঢাবিতে বা যদি মানে বুয়েটে চিন্তা করি, বুয়েটে আমাদের সিট আছে কত 1000। যদি ঢাবির কথাও চিন্তা করি, ঢাবিতে আছে ধরো হাইস্ট 2000, তাহলে টোটাল কত হলো 4, 2 এবং 7। ঠিক আছে, মাত্র 7000 সিট কিন্তু মেডিকেল, ঢাবি এবং বুয়েটগুলোতে বুয়েটের সিট সংখ্যা। তো চিন্তা করো, আমাদের প্রায় 2 লক্ষ স্টুডেন্ট কিন্তু প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি কিন্তু আমাদের কি পেয়ে থাকে, A+ পেয়ে থাকে। তো সেই হিসেবে যদি তুমি চিন্তা করো, মাত্র 7000 আমাদের মেডিকেল, ঢাবি, বুয়েটে চান্স পাচ্ছে, বাকি 1,93,000 স্টুডেন্ট কিন্তু স্টিল আমাদের কোনো কী করতেছে না, এই বড় বড় জায়গাতে যেতে পারতেছে না। তো আমরা যারা যেখানে আমাদের এই স্বপ্নগুলো করা হচ্ছে, মেডিকেল, ঢাবি বলো বা বুয়েটের যেই স্বপ্নগুলো বিক্রি করা হচ্ছে তোমাদের সামনে, আশা করছি সেগুলো থেকে একটু সাবধান থাকবে। তোমরা অবশ্যই তোমাদের স্বপ্নের জন্য প্রস্তুতি নেবে, সেটা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, কিন্তু সাথে সাথে কিন্তু একটা প্ল্যান বি অপশন তোমার রাখতে হবে। যেটা বললাম যে মাত্র 7000 কিন্তু সিট, এখানে সিট সংখ্যা খুবই লিমিটেড, যার জন্য তোমার প্ল্যান বি হিসেবে অবশ্যই ভার্সিটি ইউনিট বা গুচ্ছ বা কৃষির যেই প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু নিয়ে রাখা উচিত। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। আবার কম্পিটিশনে যে কথাটা বলতেছিলাম, তো মেডিকেল যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছিল তারাও কিন্তু আমার ভার্সিটিতে আসবে, সাথে আবার ইঞ্জিনিয়ারিংয়ে যারা চান্স পাবে না বা বুয়েটে যারা চান্স পাবে না, তারাও কিন্তু আমাদের এই জায়গাতে কী করবে বলো তো, আমাদের ভার্সিটিতে কিন্তু অ্যাপ্লাই করবে। কাজেই এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। এখানে যেমন মেডিকেলের যারা ক্যান্ডিডেট ছিল তারাও আসবে, প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটরাও কিন্তু আসবে। কাজেই তুমি বুঝতে পারতেছো এখানে কিন্তু কম্পিটিশনটা হিউজ হবে। তো সেগুলো কিন্তু জিনিসগুলো মাথায় রাখতে হবে। কখনোই ভেবো না যে তুমি জাস্ট ভর্তি পরীক্ষা দিবে এবং যে কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়ে যাবে, এমনটা কখনোই সম্ভব না। তোমার যদি প্রস্তুতি একদম সলিড না থাকে, সেখানে কিন্তু চান্স পাওয়া খুবই টাফ। এরপরে আসি স্কোপের কথা, যেটা তো এতক্ষণ বললাম যে আমাদের এখানে প্রচুর হিউজ সংখ্যক স্কোপ আছে। ঠিক আছে, আমরা যদি পাবলিক ইউনিভার্সিটি চিন্তা করি, অ্যারাউন্ড 30 থেকে 32K পর্যন্ত কিন্তু আমাদের সিট সংখ্যা হয়ে থাকে। তাহলে তুমি বুঝতে পারছো এখানে কিন্তু হিউজ একটা সিট। আর যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম, এখানে যেমন মেডিকেলের সমন্বয়ক হিসেবে যেমন আমাদের লাইফ সায়েন্সের বিষয়গুলো আছে, যেমন ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, তেমনইভাবে কিন্তু ইঞ্জিনিয়ারিং অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, যেমন হচ্ছে সিএসসি, সফটওয়্যার, ট্রিপলি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এটসেট্রা। তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। প্রথম 2টা পয়েন্ট মাথায় রাখবা, তোমার জন্য স্কোপও বেশি এবং কম্পিটিশন অনেক বেশি। তোমাকে কিন্তু একদম ফুল প্রস্তুতি নিয়ে যেতে হবে ভর্তি পরীক্ষায়, না হলে কিন্তু কম্পিটিশনের এই যুগে টিকে থাকা খুব কঠিন। এরপরে আমরা যদি প্রিপারেশন স্ট্র্যাটেজিতে আসি, সেটা হচ্ছে প্রথমেই আমাদের মাথায় ঘুরতে পারে যে আমরা কী বই পড়বো, মেন বই পড়বো নাকি গাইড পড়বো, এই কোচিংয়ের বই পড়বো, শিট পড়বো, কী পড়লে আমাদের জন্য সবথেকে ভালো হয়। তো বুক সিলেকশনের ব্যাপারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, মেন বই তো রাখবা, তবে বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য মেন বইটা তো ফুল ফোকাস রাখতে পারো। ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে চাইলে আপাতত তোমরা মেন বইটাকে তেমন একটা প্রায়োরিটি না দিলেও পারো। ঠিক আছে, যাদের ইন্টারে মোটামুটি বেসিক আছে তারা ফিজিক্স এবং ম্যাথের জন্য অ্যাডমিশনের যে গাইডগুলো আছে, ঠিক আছে, এক্ষেত্রে আমার পার্সোনাল প্রিফারেন্স হচ্ছে জয়কলি। ঠিক আছে, জয়কলির যে বিচিত্রা বইগুলো আছে সেগুলো কিন্তু অনেক ভালো। এখানে তোমার টাইপ ওয়াইজ শর্টকাট দেওয়া আছে, সাথে হচ্ছে কিন্তু টাইপ ওয়াইজ অনেক প্রচুর এমসিকিউ দেওয়া আছে। ঠিক আছে, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির বিগত 10 থেকে 15 বছরের যত কোশ্চেন আছে ওই টপিক আন্ডারে আছে, সেক্ষেত্রে তুমি জয়কলের বইটা প্রিফার করতে পারো আমার মতে। আর বায়োলজি কেমিস্ট্রি যেটা বললাম, সেটা তো তোমাকে কী করতে হবে বলো তো, মেন বই ভালো করে পড়ে দেন হচ্ছে তোমার টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করতে হবে। আর যারা কোচিংয়ের বই পড়তে চাচ্ছ পড়তে পারো, তবে একটা জিনিস মাথায় রাখবা, কোচিংয়ের বইগুলোতে কিন্তু যেগুলো প্রিপারেশন বুক বলা হয় বা কনসেপ্ট বুক বলা হয়, সেগুলোতে কিন্তু প্র্যাকটিসের জন্য কোশ্চেন কম। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য কোশ্চেন কম, তবে যেগুলো কোশ্চেন ব্যাংক আছে, যেমন ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, সেগুলো চাইলে তুমি পড়তে পারো, কারণ সেখানেও একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন দেওয়া আছে।
তবে জয়কুলির বইটা পড়লে কী সুবিধা, তোমার সেখানেই তোমার যত ধরনের শর্টকাট দরকার, টাইপ দরকার, ইম্পর্টেন্ট টাইপগুলো সেগুলো দেওয়া থাকে, প্লাস হচ্ছে তোমার প্রত্যেকটা টপিক আন্ডারে একটা হিউজ সংখ্যক কিন্তু তোমার কী থাকে বলো তো, কোশ্চেন দেওয়া থাকে। তো একই সাথে তুমি কোশ্চেন ব্যাংকের কাজটা করতে পারতেছো, আবার প্রিপারেশন বুকের কাজটা করতে পারতেছো, ঠিক আছে। বাট মোট কথা হচ্ছে তুমি যে কোনো বই পড়তে পারো, জয়কলি বই হোক বা হচ্ছে তুমি যে কোনো কোচিংয়ের প্রিপারেশন বুক হোক পড়তে পারো, প্রিপারেশন বুকের সাথে কিন্তু আমাদের কোশ্চেন ব্যাংকটা অ্যাড করে নিবা, ঠিক আছে। এটা হচ্ছে ফিজিক্স ম্যাথের জন্য হচ্ছে আমার সাজেশন থাকবে। আর বায়োলজি ম্যাথের জন্য সাজেশন থাকবে হচ্ছে তুমি আগে মেন বইটা খুব ভালো করে পড়বা, বায়োলজি ক্ষেত্রে দাগানো লাইনগুলো পড়বা, দেন হচ্ছে তুমি কোনো একটা অ্যাডমিশন গাইড থেকে বা কোচিংয়ের বই থেকে টাইপ ওয়াইজ শর্টকাট দেখে দেন হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা। মোট কথা কোশ্চেন ব্যাংক ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কোশ্চেন ব্যাংক সলভটা বেশি ইম্পর্টেন্ট, কেন তুমি তখন বুঝতে পারবা যে একটা চ্যাপ্টারে সব কিছু আমার দরকার হয় না। একটা চ্যাপ্টারে ধরো যদি 15টা টপিক থাকে, সেক্ষেত্রে আমার 5টা টপিক থেকে দেখা যায় যে প্রায় 90% কোশ্চেন হয়ে থাকে ওই চ্যাপ্টার, বাকি 10টা টপিক থেকে কিন্তু আমার মোটামুটি বলা যায় যে বাকি 10% কিন্তু আমার কোশ্চেন হয়ে থাকে। তো এখন তুমি বলো তো, তুমি যখন একটা চ্যাপ্টার খুলবা তখন কি তুমি এই 15 টপিকের ভিতরে এই 10টা টপিকে আগে ফোকাস দিবা নাকি এই 5টা টপিকে আগে ফোকাস দিবা? অবশ্যই তুমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই 5টা টপিকে বেশি ফোকাস দিবা, তাই না? তো এই জিনিসটা একটু বুঝতে হবে। এখন তুমি কীভাবে বুঝবা যে কোন 5টা টপিক ইম্পর্টেন্ট, কোন 10টা টপিক তুলনামূলক কম ইম্পর্টেন্ট? সেম জিনিসই কোশ্চেন ব্যাংকটা কিন্তু বেশি করে অ্যানালাইসিস করতে হবে। তুমি কোশ্চেন ব্যাংক যখন প্র্যাকটিস করবা, একে তো তোমার হচ্ছে কোশ্চেন সলভ করার ক্যাপাবিলিটি বাড়বে, আর আরেকটার সাথে কিন্তু তুমি কোশ্চেন টপিকটা আইডেন্টিফাই করতে পারবা যে এই টপিকগুলো বারবার চলে আসতেছে, ঠিক আছে। আশা করি বুক সিলেকশনে আর কারো কোনো প্রবলেম হবে না। এরপরে চলে যাই আমরা নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং কী হবে। যেটা তখন বলছিলাম যে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আলাদা আলাদা তোমার কিন্তু একটা সার্টেন প্ল্যান থাকা উচিত। তুমি যেখানেই থাকো, যেখানে পড়ো না কেন, কোচিংয়ে পড়ো বা অনলাইনে কোনো ভাইয়ের কাছে পড়ো, ঠিক আছে, তোমার একটা কিন্তু সার্টেন প্ল্যান হওয়া উচিত। তাদের রুটিন অনুযায়ী তুমি তোমার নিজের প্ল্যানটা সাজিয়ে ফেলবে। তো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে ফিজিক্সের জন্য তুমি প্রথমে হচ্ছে টাইপ ওয়াইজ যেই শর্টকাটগুলো আছে বা টাইপ ওয়াইজ যে পড়াশোনাটা আছে, সেটা হচ্ছে তুমি যে কোনো অ্যাডমিশনের গাইড বা তুমি প্রিপারেশন বুক থেকে পড়বা, ঠিক আছে। প্রিপারেশন বুক থেকে পড়বা, দেন হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, দেন হচ্ছে তুমি চাইলে প্রিপারেশন বুক বা তোমার আদার্স যে অনুশীলনীর প্রশ্ন ব্যাংকটা আছে, সেই অনুশীলনীর প্রশ্ন ব্যাংক থেকে আরও এক্সট্রা কোশ্চেন সলভ করতে পারো, আর দেন হচ্ছে তুমি এক্সাম দিবা। আশা করি বুঝাতে পারছে তোমাকে, ঠিক আছে। প্রথমে তুমি ক্লাস করে তুমি প্রিপারেশন বুক থেকে যে টাইপগুলো ইম্পর্টেন্ট সেই টাইপগুলো পড়লা, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলা, দেন অনুশীলনীর প্রশ্ন, দেন হচ্ছে পরীক্ষা দিলে তোমার মোটামুটি ওই চ্যাপ্টারটা একটা ভালো অ্যামাউন্টের কিন্তু পড়া হয়ে যাবে, ঠিক আছে। এরপর কেমিস্ট্রি ক্ষেত্রে যদি বলি, কেমিস্ট্রি ক্ষেত্রেও সেম, তুমি আগে মেন বইটা পড়বা, ঠিক আছে। মেন বই পড়ার পরে তুমি প্রিপারেশন বুক পড়বা, প্রিপারেশন বুক পড়ার পরে কোশ্চেন ব্যাংক, দেন হচ্ছে তুমি অনুশীলনীর প্রশ্ন পড়তে পারো, কারণ কেমিস্ট্রি ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের পিছনে বা চ্যাপ্টারের পিছনে যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেগুলো মিস করা যাবে না, ঠিক আছে। দেন হচ্ছে তুমি এক্সাম দিয়ে দিলে। এরপর আসলে যদি ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথের ক্ষেত্রেও সেম। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তুমি আগে তোমার ক্লাস নোটটা খুব ভালো করে পড়বা। ম্যাথের ক্ষেত্রে যেহেতু সূত্র থাকে, এছাড়া অনেক জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকে, সেক্ষেত্রে ক্লাস নোটটা খুব ভালো করে পড়বা, দেন হচ্ছে প্রিপারেশন বুক পড়ে কোশ্চেন ব্যাংক সলভ করবা, দেন হচ্ছে তুমি হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশন নিবা, ঠিক আছে। আর বায়োলজির ক্ষেত্রে তো একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বইয়ের দাগানো লাইন, ঠিক আছে। বইয়ের হচ্ছে দাগানো লাইনগুলো পড়বা, দাগানো লাইন পড়ার পরে হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক থেকে বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করবা, দেন হচ্ছে এক্সামে বসবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিংটা। তুমি নিজের মতো করে একটু হালকা গুছিয়ে নিতে পারো, বাট মোরালেস জিনিসগুলো কিন্তু সেমই থাকবে, ঠিক আছে। এরপর আসো কোনো একটা চ্যাপ্টারের ফ্লো চার্ট সেম, আমি 5 এবং 6 একসাথেই তোমাকে বলতেছি, সেটা হচ্ছে প্রেপ চার্টের বিষয়ে আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি, তারপরেও যারা জানো না তাদের জন্য একটু বলে নিই। তুমি যখনই ধরো তুমি কোনো একটা ভর্তি পরীক্ষা বা কোনো একটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সেক্ষেত্রে তুমি ভিজুয়ালাইজ করার জন্য তোমার প্রিপারেশনটা কতটুকু হয়েছে সেটা ভিজুয়ালাইজ করার জন্য ফ্লিপ চার্ট বানাতে পারো। সিম্পল একটা চার্ট বানাবা, এরকম একটা চার্ট। তুমি সেটা হতে পারে কোনো একটা চ্যাপ্টারের জন্য, কোনো একটা সাবজেক্টের জন্য, কোনো একটা পেপারের জন্য, যে কোনো হোক, তুমি একটা চার্ট বানাতে পারো, ঠিক আছে। এখানে এই একটা কলামে তুমি রাখবা হচ্ছে চ্যাপ্টার নেম, আর বাকি কলামগুলোতে তুমি রাখবা এই যে ফ্লো চার্টগুলো আমি বললাম, চ্যাপ্টারের যে ফ্লো চার্টগুলো, কোনো একটা চ্যাপ্টার পড়ার জন্য তোমার কী কী ম্যান্ডেটরি, ঠিক আছে। ধরো আমি কথা বলতেছি ফিজিক্সের তাপগতিবিদ্যা তুমি শেষ করতে চাচ্ছ বা ভিজুয়ালাইজ করতে চাচ্ছ যে আমার প্রিপারেশনটা কতটুকু হয়েছে বা কীভাবে আমি প্রিপারেশনটা আগাবো, সেক্ষেত্রে তুমি এই প্রথম কলামে কী রাখবো বলো তো? প্রথমে তুমি রাখবো হচ্ছে ক্লাস, যে আমি ক্লাসটা করছি কিনা, কোনো টিচার বা কোচিং যেখানেই থাকি না কেন ক্লাসটা করছি কিনা। দেন তুমি হচ্ছে কী করবা বলো তো? সেই ক্লাসের তুমি নোটটা নিয়েছো কিনা, ঠিক আছে। এরপরে লিখবা কি, এরপর হচ্ছে প্রিপারেশন বুক তুমি পড়ছো কিনা, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক, দেন হচ্ছে তুমি অনুশীলনীর প্রশ্ন, দেন হচ্ছে তুমি এক্সাম। এভাবে তুমি কী করবা বলো তো? কলাম বানাবা। এরপরে বানানোর পর এখানে তুমি লিখলা হচ্ছে তাপগতিবিদ্যা। দেন তুমি যখন ক্লাসটা করবা এখানে এসে একটা টিক চিহ্ন দিবা। যখন তুমি নোট
বুকটা শেষ করবা তখন এটা এখানে টিক চিহ্ন দিবা, যখন তোমার প্রিপারেশন বুক পড়া শেষ হবে এখানে একটা টিক চিহ্ন দেবে। এভাবে তুমি টিক চিহ্ন দিলে যখন তুমি দেখবা যে এই রোতে তোমার তাপগতিবিদ্যার প্রত্যেকটা ঘরে টিক চিহ্ন পড়ে গেছে, তখন তুমি বুঝবা যে তাপগতিবিদ্যা তোমার 100% কমপ্লিট, ঠিক আছে। আর যখন তুমি দেখবা যে একটা ফিজিক্সের ধরো তুমি এখানে 10টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করছো, 5টা চ্যাপ্টার কমপ্লিট হয় নাই, তখন সেটা তুমি বুঝতে পারবা। বা কোনো একটা চ্যাপ্টারের ধরো তাপগতিবিদ্যার কোনো জিনিস তোমার ছুটে যাবে না, ধরো কথায় কথা তুমি তাপগতিবিদ্যার প্রিপারেশন বোর্ডটা পড়ো নাই, সেক্ষেত্রে এই ঘরটা কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। মোট কথা একটা প্রিপারেশন চার্ট দিয়ে তুমি কিন্তু মোটামুটি অনেক বিষয়গুলো ক্লিয়ার করতে পারতেছো তোমার প্রিপারেশনের বিষয়গুলো নিয়ে। এরপর আসো, এরপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ভর্তি পরীক্ষা হোক বা যে কোনো যুদ্ধের ময়দানে হোক তোমার আলাদা একটা স্কিল লাগবে, ঠিক আছে, স্কিল সেট, ঠিক আছে। আমরা স্পোর্টস যারা দেখি তারা কিন্তু জিনিসটার সাথে রিলেট করতে পারবো। পড়াশোনার বাইরেও অনেক স্কিলের বিষয় আছে, অনেক আদার্স জিনিসগুলো আছে, সেগুলোর বিষয়ে কিন্তু তোমার একটু নজর দিতে হবে। তো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য বা ঢাবি ভর্তি পরীক্ষার জন্য কী কী স্কিল দরকার, ঠিক আছে, তার সেই মোস্ট 5টা ইম্পর্টেন্ট স্কিল তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। হচ্ছে প্রথমে যেটা বললাম যে একটা নোট বানাতে হবে। নোটটা হচ্ছে কি, তুমি ক্লাসের যে নোটটা সেটা চালিয়ে রাখতে পারো, আবার সবথেকে বেস্ট হয় তোমার যে উইকনেস, ঠিক আছে, তোমার যে উইকনেস, ধরো তুমি ফিজিক্সের সূত্র পারো না, অথবা তুমি কেমিস্ট্রির কোনো একটা কী বলে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আছে এক কথা উত্তর সেগুলো তুমি পারো না, অথবা তুমি বায়োলজির কোনো একটা ছক পারো না, অথবা ম্যাথের কোনো তুমি শর্টকাট পারো না, তুমি তোমার যেখানেই উইকনেস থাকুক না কেন তুমি সেই উইকনেসগুলো নিয়ে একটা খাতার ভিতরেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো ইনক্লুড করবা, করে কী হবে জানো, এই খাতাটা তুমি সবসময় রিভিশন দিতে পারবা, ঠিক আছে, সবসময় তুমি কী করতে পারবা, রিভিশন দিতে পারবা। তুমি কিন্তু কখনোই ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা, ম্যাথের 2টা, বায়োলজির 2টা, টোটাল 8টা বই কিন্তু তুমি 1 ঘন্টায় সব কিছু তোমাকে কিন্তু ডেলিভার করতে হবে। কাজেই ধরো ঢাবি ভর্তি পরীক্ষা আগের দিন কি তুমি 8টা বই পড়তে পারবা না, তখন কিন্তু তোমার এই খাতাটা, নোট খাতাটা কিন্তু তোমাকে হেল্প করবে, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি শুরু থেকে যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য খুবই হেল্পফুল হবে, বুঝতে পারছো। তোমার যে উইকনেসটা, আমার ক্ষেত্রে ছিল হচ্ছে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আমি সূত্রগুলো ভুলে যেতাম, আর ম্যাথের কিছু শর্টকাট আমি ভুলে যেতাম। তো আমি সেগুলো কী করতাম, একটা খাতায় কিন্তু আমি নোট করে রেখেছিলাম, সেই খাতাটা আমার কাছে এখনও আছে। এটা আমি এখন ধরো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, পরের দিন রাজশাহীতে যাই, তারপরের দিন ধরো সিলেটে যাই, তারপর দিন চট্টগ্রামে যাই, আমি যেখানে যেতাম খাতাটা নিয়ে যেতাম, দেন হচ্ছে আমি খাতা থেকে রিভিশন দিতে আমার সুবিধা হতো। বাসে ট্রেনে যেখানে যাতায়াত করতাম সেখানেও এই খাতাটা আমি রিভিশন দিতে পারতাম, ঠিক আছে। আবার যে কোনো পরীক্ষার আগের রাতেও আমি শর্ট টাইমের ভিতরে একদম ফুল একটা রিভিশন দিতে পারতাম। আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এখানে কিন্তু কোনো ক্যালকুলেটর অ্যালাউড না, সেক্ষেত্রে তোমার হাতে ক্যালকুলেশনের যেই বিষয়গুলো আছে, যেমন হচ্ছে আমি যদি বলি ধরো 0.98কে 100 দ্বারা ভাগ করলে কী হয়, বা 98কে 0.1 দ্বারা গুণ করলে কী হয়, এই যে ছোটোখাটো যে দশমিকের গুণ ভাগগুলো আছে এগুলো একটু শিখে নিবা, ঠিক আছে। তোমার যেখানেই পড়ো না কেন সেখানে টিচারকে বলবা, সেখান থেকে শিখে নিবা। এরপর আসো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, অবশ্যই আবার এই কথাটা আগেও বলেছি, আবারও বলতেছি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস হচ্ছে মাস্ট, ঠিক আছে। ভার্সিটি ভর্তি পরীক্ষার যদি একটা হাতিয়ার তুমি আমাকে বলতে পারো যে হাতিয়ারের মাধ্যমে তুমি ভার্সিটি ক্র্যাক করতে পারবা, 1 নম্বরে থাকবে হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, ঠিক আছে। তুমি যদি নাই জানো কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক কম ইম্পর্টেন্ট, তুমি কোনোদিন সিলেবাসও শেষ করতে পারবা না, কোনোদিন একটা ভালো প্রিপারেশন নিতে পারবা না, আর রিভিশন তারও দূরের কথা। এরপর হচ্ছে শর্টকাট, যেটা বললাম যে তোমার পরীক্ষায় কিন্তু টাইম খুবই কম, 1 ঘন্টায় যদি আমি ধরি গুচ্ছর ক্ষেত্রে 100টা MCQ, বা ঢাবির ক্ষেত্রেও কিন্তু প্রায় এরকমই দেখা যায় যে 30 থেকে 45 সেকেন্ড কিন্তু সময় পাওয়া যায়, যেখানে ম্যাথেরই থাকবে 25টা MCQ। কাজে তুমি বুঝতে পারতেছো কতটা তোমাকে ফাস্ট হতে হবে। তো এই জন্য তুমি যদি লম্বা কোনো প্রসেসে ম্যাথ করে থাকো বা MCQ সলভ করে থাকো, সেটা করা যাবে না। যতটুকু পারা যায় শর্টকাটের মাধ্যমে MCQগুলো সলভ করার চেষ্টা করতে হবে। হচ্ছে প্র্যাকটিস, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি 30 সেকেন্ডে একটা কেমিস্ট্রির কোনো একটা কোশ্চেন বা ম্যাথের কোনো একটা ম্যাথ বা ফিজিক্সের কোনো একটা ম্যাথ কীভাবে সলভ করতে হয় তুমি কিন্তু বুঝবা না, ঠিক আছে। তোমাকে যত শিখাই, তুমি যদি এনাফ পরিমাণ প্র্যাকটিস না করো, এই জিনিসগুলো তুমি পরীক্ষার হলে কী করতে পারবা না, ডেলিভার করতে পারবা না। তো কাজে প্র্যাকটিস ইজ এ মাস্ট। 8 নম্বর পয়েন্টে আসো, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আবার একই জিনিস, সেটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এই জিনিসটার প্রতি খুব ভালো করে জোর দাও। এটা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি। অবশ্যই এক্সাম হলে বিভিন্ন জিনিস আছে, তোমার মাইন্ডসেট বলো বা তোমার বেশ কিছু জিনিস আছে, এগুলো হয়তো এখন বললেও সবাই বুঝবা না। তোমার ভর্তি পরীক্ষার 15 দিন বা 1 মাস আগে যখন তুমি মডেল টেস্ট দেওয়া শুরু করবা, তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো এখন যতটুকু বলি সেটা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি। তুমি যে ডেইলি এক্সামগুলো দিবা, যে কোনো একটা ধরো সাবজেক্ট যখন তুমি শেষ করবা উইকলিতে, তো ডেইলি এক্সাম বা উইকলি এক্সামে চেষ্টা করবা হচ্ছে নিজেকে কন্ট্রোল করার, মাইন্ডটা কন্ট্রোল করার। সাথে হচ্ছে এক্সাম হলে বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে রান দেওয়া। তুমি একটা কোশ্চেনে কখনো পড়ে থাকবে না, স্কিপ করবা, ঠিক আছে। ধরো তুমি 1 নম্বর পারো, 2 নম্বর পারো, 3 নাম্বারটা পারো না, কিন্তু তুমি এটা নিয়ে বসে আসো, তোমার হাতে কিন্তু 30 সেকেন্ড সময়, তুমি 3 নম্বর করতেই 5 মিনিট লাগাই দিছো, তাহলে কি হবে বলো তো? যে 5 মিনিটে তোমার 10টা সলভ করার কথা, তুমি সলভ করতেছো মাত্র একটা, সেটাও হবে কিনা সন্দেহ। কাজে স্কিপ করা মেন্টালি থাকতে হবে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে তোমার রান দিতে হবে, অর্থাৎ এই যে আমি যেগুলো বাদ দিয়ে গেলাম সেগুলোকে একটা ফোঁটা দিয়ে রাখতাম, দেন হচ্ছে পরবর্তী রানে এসে সেগুলো সলভ করতাম। এরকম তোমার অ্যাটলিস্ট 2 থেকে 3 বার রান দেওয়ার ট্রাই, 2 বার তো মিনিমাম দিতেই হবে। দেন হচ্ছে তোমার স্কিপ করা মেন্টালি থাকতে হবে। এই দুটো জিনিস যদি ফলো করতে পারো আর না ঠিক হতে পারো, এই 3 জিনিস খেয়াল করলে এক্সাম হলে আশা করি কোনো প্রবলেম হবে না।
দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, ইটস অল অ্যাবাউট দ্য মাইন্ডসেট। তোমার নিজের মাইন্ডসেট ঠিক থাকতে হবে। ঢাবি ভর্তি পরীক্ষায় সবাই কিন্তু সুযোগ পায় না, বা ঢাবিতে পড়ার সুযোগ কিন্তু সবাই পায় না। একইভাবে সাস্ট বলো বা গুচ্ছতে যে ইউনিভার্সিটিগুলো আছে আমাদের দেশে, যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে সবাই কিন্তু চান্স পাওয়ার সুযোগ পায় না। তুমি যদি চান্স পেতে চাও বা তুমি যদি সেই সুযোগটাকে গ্র্যাব করতে চাও, অবশ্যই তোমার মাইন্ডসেটটা ঠিক থাকা লাগবে। আর এতক্ষণ যেসব বিষয়গুলো বললাম সেগুলো ফলো করো, ইনশাল্লাহ একটা সিট তোমার হবেই হবে। বাই দ্য ওয়ে, আমার দুটো কোর্স লঞ্চ হয়েছে। যদি এইচএসসি 25 বা 26 কেউ দেখে থাকো, তোমাদের জন্য রয়েছে একাডেমিক ব্যাচ, এবং এইচএসসি 24 জন্য রয়েছে আমার হচ্ছে ভার্সিটি প্রস্তুতির জন্য একটা ব্যাচ। ঠিক আছে, দুইটাই অনলাইনে আমি নিব। তো ডেমো ক্লাস সহ সব কিছু যাবতীয় তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো কেউ যদি চাও যে আমার একদম পার্সোনাল গাইডলাইনে, ঠিক আছে, আমার এটা কোনো কোর্স না, এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ব্যাচ। তুমি অফলাইনে যদি কোনো একটা ভাইয়ের কাছে পড়তা, ঠিক সেম ফিল্ডটাই অনলাইনে আমি দেওয়ার চেষ্টা করব। তো সেই সব কিছু নিয়ে হচ্ছে আমার কোর্সে থাকবে। যত ধরনের তোমার হচ্ছে সমস্যা থাকবে, গাইডলাইন বলো বা প্রবলেম বলো, সেই সব কিছু নিয়েই আমার কোর্সটা সাজানো আছে। তো সব কিছু তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে যদি ভালো লাগে তাহলে ভর্তি হতে পারো। তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ।